মার্কিন সেনারা কি সত্যি এলিয়েনের বাহনে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল? এই প্রশ্ন এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ আকাশে দেখা দেওয়া অজ্ঞাত এক বস্তুকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। আলোচনা উঠে আসে সেটি আসলে কি ছিল, শত্রুর ড্রোন, সামরিক বেলুন নাকি অচেনা কোনো উড়ন্ত যান। ভিডিওতে দেখা যায় মার্কিন বাহিনী আকাশে ভেসে থাকা অজ্ঞাত একটি বস্তুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে। লক্ষ্যবস্তুতে আঘাতের পরও সেটি বিস্ফোরিত হয়নি, বরং বস্তুটি ভেঙে টুকরো টুকরো হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। সেগুলো ধীরে ধীরে ভেসে যায়, যেন বাতাসের স্রোতেই এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক ল্যামের মতে এই দৃশ্যটি বেলুন ভাঙার সঙ্গে বেশ মিলে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি বিশ্লেষণ করে তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে প্রমাণগুলো বেলুনের দিকেই ইঙ্গিত দেয়। ভিডিওটি সম্ভবত MQ-9 রিপার ড্রোন থেকে নেওয়া হয়েছিল, যা সাধারণত 25,000 ফুট উচ্চতায় কাজ করে। আরেকটি ড্রোনের থার্মাল ক্যামেরা থেকেও রেকর্ড করা হতে পারে। এত উচ্চতা থেকে ছবি নেওয়ার কারণে ভিজুয়াল বিভ্রান্তি হয়, যেমন মেঘকে সমুদ্র মনে হওয়া, দূরত্ব সঠিকভাবে নির্ধারণ করতে না পারা, কিংবা লক্ষ্যবস্তুর গতি আসলে ভিন্ন হলেও একই সমান্তরালে চলছে বলে মনে হওয়া। ল্যাম আরও ব্যাখ্যা দেন, ক্যামেরার সীমিত ফ্রেমে এবং জুমের কারণে প্যারালেক্স মোশন নামক ভ্রম তৈরি হয়। এতে লক্ষ্যবস্তু অনেক দ্রুত গতিতে চলছে বলে মনে হয়, অথচ সেটি বাস্তবে ধীরে ভেসে যাচ্ছিল। তার মতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বল দেখানো ওই বস্তুটি সম্ভবত একটি বেলুন, যা বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছিল। ইতিহাসেও দেখা গেছে বহু অজ্ঞাত বস্তু আসলে শুধু বাতাসে ভেসে যাওয়া বেলুনই ছিল। প্রশ্ন উঠছে, যদি সেটি সত্যি বেলুন হয়ে থাকে তবে কেন মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল? এ বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, অপারেশনাল কারণে তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশ করতে পারবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে ভেসে থাকা অচেনা বস্তু নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। সে কারণেই সেটি নামাতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র আঘাতের পরও কোনো বিস্ফোরণ ঘটেনি। বিশ্লেষকরা ধারণা করছেন এটি হয়তো হেলফায়ার মিসাইলের বিশেষ ভ্যারিয়েন্ট নিনজা বোমা হতে পারে। এতে প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড নেই, বরং আঘাতের সময় ধারালো ব্লেড বের হয়ে লক্ষ্যবস্তুকে কেটে ফেলে। মার্কিন সেনারা আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে অভিযানে এমন মিসাইল বহুবার ব্যবহার করেছে। আধুনিক সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আকাশে অজ্ঞাত বস্তু শনাক্ত করা সবসময় সম্ভব হয় না। ক্যামেরার সীমাবদ্ধতা, আলো, পরিবেশগত প্রভাব বা অপটিক্যাল ভ্রমের কারণে অনেক সময় দৃশ্যমান বস্তু ভিন্নভাবে প্রতীয়মান হতে পারে। তাই ভিডিওতে যেটি রহস্যময় মনে হচ্ছে সেটি আসলে হয়তো একটি সাধারণ বেলুনই ছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত ভিন্ন। অনেকেই প্রশ্ন তুলছেন, মার্কিন সেনারা কি সত্যি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা UFO ভেবে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল? আবার কেউ বলছেন ঘটনাটি আড়াল করার জন্য বেলুনের তথ্য সামনে আনা হয়েছে। যাই হোক, ভিডিওটি এখনো রহস্য ঘিরে রেখেছে আকাশের সেই অজ্ঞাত বস্তুকে। এটি হয়তো কেবল একটি বেলুন কিংবা অন্য কিছু, কিন্তু মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি নিঃসন্দেহে নানা প্রশ্ন তৈরি করছে। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে মাত্র 3 মাস হলো। তবে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে নতুন যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। গত জুনের যুদ্ধে উভয় পক্ষ নিজেদের দুর্বলতা যাচাই করেছে। এবার আরও তীব্র ও ধ্বংসাত্মক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, যদি আবারও যুদ্ধ শুরু হয়, পুরো মধ্যপ্রাচ্যই ধ্বংসের মুখে পড়তে পারে। গত জুনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা যেমন সবাইকে চমকে দিয়েছে, তেমনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা গেছে। মিডল ইস্ট মনিটরের মতে এই দুর্বলতা কাজে লাগাতে পারে ইরান। তেহরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ করেছে এবং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা, তবে জুনের যুদ্ধে তারা ব্যর্থ হয়েছে। ইরান দ্রুত স্থাপনাগুলো মেরামত করেছে এবং গবেষণার কাজ পুনরায় শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল দ্বিতীয় দফার আক্রমণ চালাতে পারে যাতে ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে থামানো যায়। গত জুনের যুদ্ধ ছিল আসলে প্রধান লড়াইয়ের আগে একটি ট্রেইলার। উভয় পক্ষ একে অপরের দুর্বলতা ভালোভাবে চিহ্নিত করেছে। জুনের 12 দিনের যুদ্ধে ইরান 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে 40টি গুরুত্বপূর্ণ লক্ষ্যভেদ করে। ফাতাহ 1 ও ফাতাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙেছে। মিডল ইস্ট মনিটর আশঙ্কা করছে, যদি ভবিষ্যতে একই পরিমাণ ক্ষেপণাস্ত্র মাত্র 24 ঘন্টায় ছোড়া হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কিভাবে রক্ষা পাবে তা নিয়ে বড় প্রশ্ন থাকবে। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার চাপ সৃষ্টি করেছে, তবে ইরান হুমকি ধামকি উপেক্ষা করে নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান বলেছে, কোনো আগ্রাসন হলে আগের চেয়ে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে। তারা প্রতি মাসে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এখনকার অস্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ খুব শিগগিরই ঘনিয়ে আসছে। ইউক্রেনে ফের রুশ বিমান হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করল পোল্যান্ড। রাষ্ট্রীয় বাহিনী ও ন্যাটোর যুদ্ধবিমানের কড়া পাহারায় শোরগোল পড়েছে পুরো অঞ্চল জুড়ে। মাটির নিচে থাকা রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যে কোনো অপ্রত্যাশিত হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে বলে জানায় পোলিশ সেনাবাহিনী। পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায়, দেশটির আকাশে পুলিশ ও মিত্রবাহিনীর বিমান পাহারায় রয়েছে। পাশাপাশি ভূভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তারা আরও জানায়, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক। এর লক্ষ্য হল আকাশ সীমা নিরাপদ রাখা এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সুরক্ষা দেওয়া। প্রায় 530 কিলোমিটার সীমান্ত ভাগ করে পোল্যান্ড ও ইউক্রেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পোল্যান্ড এর আগেও একাধিকবার অভিযোগ করেছে, রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র তাদের সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। পুলিশ সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো হামলার প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত রয়েছে। রবিবার ভোরে ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বাজে। জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় একজন নারী নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন 16 বছরের কিশোরীও আছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক। রাশিয়ার আগ্রাসী হামলার কারণে গত সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ারশর দক্ষিণ পূর্ব আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখে পোল্যান্ড। ওই একই সময় পুলিশ ও ন্যাটো বাহিনী তাদের আকাশে ঢোকা একটি রুশ ড্রোন ধ্বংস করে। এটাই ছিল যুদ্ধ শুরুর পর তাদের প্রথম সরাসরি প্রতিরক্ষা পদক্ষেপ। শুধু পোল্যান্ডেই নয়, পুরো ইউরোপ জুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। রবিবার আকাশে বেলুন সদৃশ বস্তু শনাক্তের পর ন্যাটোর সদস্য দেশ লিথুয়ানিয়া কয়েক ঘন্টার জন্য তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখে। তারই ধারাবাহিকতায় জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডেও ড্রোন শনাক্ত হওয়ায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রোমানিয়া ও এস্তোনিয়া সরাসরি রাশিয়াকে দোষারোপ করলেও মস্কো এসব অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এই পরিস্থিতি ইউরোপের নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। ইসরায়েলে বন্দী অবস্থায় অমানবিক নির্যাতনের শিকার আলোচিত পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন সহযাত্রী মানবাধিকার কর্মীরা। গাজা উপত্যকায় সহায়তা নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আটক হন তিনি।
তুর্কি সাংবাদিক ও সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া এরসিন চেলিক জানিয়েছেন, গ্রেটা থুনবার্গকে তিনি নিজ চোখে টেনে মাটিতে ফেলে দেওয়া এবং জোর করে ইসরায়েলের পতাকা চুমু খাওয়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন। তার মতে এটি মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। শনিবার 137 জন কর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 36 জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, জর্ডান সহ অন্তত 12টি দেশের প্রতিনিধিরা ছিলেন। তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশীয় মানবাধিকার কর্মী হাজওয়ানি হেলমি বলেন, ওই পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ ছিল। আমাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মী উইনফিল্ড বিবার জানান, থুনবার্গকে একটি ঘরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গ্ভির প্রবেশ করেন। ইতালির সাংবাদিক লরেঞ্জো আগস্তিনো বলেন, 22 বছর বয়সী সাহসী গ্রেটাকে অপমানজনকভাবে ইসরায়েলের পতাকায় জড়ানো হয় এবং ট্রফির মতো প্রদর্শন করা হয়। তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 3 দিন আমাদের না খাইয়ে রাখা হয়, পানি না পেয়ে টয়লেটের পানি পান করতে হয়। তুর্কি কর্মী আইসিন কান্তোগলু জানান, আটক কেন্দ্রের দেয়ালে রক্তের দাগ ছিল এবং আগের বন্দীদের লেখা বার্তা রয়ে গেছে। তিনি বলেন, দেয়ালের গায়ে মায়েদের হাতের লেখা ছিল, তারা তাদের সন্তানের নাম দেয়ালে লিখে গেছে। ওই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য হলেও গাজার মানুষের কষ্ট আমরা ছুঁয়ে দেখলাম। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের 26 নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তবে 15 জন এখনও ইসরায়েলের হেফাজতে আছেন। সহায়তা বহরে অংশ নেওয়া ইতালির এমপি আর্তুরো স্কোত্তো বলেন, সুমুদ ফ্লোটিলার যাত্রীরা আইন ভঙ্গ করেননি। গাজার মানুষকে সহায়তা পৌঁছাতে বাধা দিয়ে ইসরায়েলি বাহিনী আইন ভঙ্গ করেছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আটক কর্মীদের ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে হাত বাঁধা অবস্থায় রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি, এমনকি আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে। সুমুদ ফ্লোটিলার 40টি নৌকা আটকে 450 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েল। সমালোচকরা বলছেন, এ অভিযানের মধ্য দিয়ে গাজার 23 লাখ মানুষের উপর আরোপিত অবরোধের অবৈধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই সহায়তা বহরটি আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া আবারও বিশ্বকে তাক লাগাতে চলেছে। দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত ছিল এমন এক নতুন অস্ত্র ব্যবহারের দিকে যা প্রতিপক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দিতে সক্ষম। যদিও প্রেসিডেন্ট সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ করেননি, তবে জেনারেলের মতে ইঙ্গিতটি ছিল উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে। বিশেষ করে স্কান্দার ও জিরকনেটের মতো প্ল্যাটফর্মের নতুন সংস্করণ নিয়েই ভাবছে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক অভিজ্ঞতায় তাদের অস্ত্র ব্যবস্থায় বিপ্লব এনেছে। ওই জেনারেল বলেন, আমরা আমাদের অস্ত্রের সীমাবদ্ধতা চোখের সামনে দেখেছি, আর সেই ত্রুটিগুলোই আমাদের দিয়েছে আরও নিখুঁত হওয়ার সুযোগ। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখন শত্রুপক্ষের পেছনের ঘাঁটি, সরবরাহ লাইন, এমনকি কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইউক্রেনের গভীর পশ্চাৎভাগের লক্ষ্যবস্তু আর নিরাপদ নয় বলে সতর্ক করেছে পোপোভ। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য হামলার আওতায় রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল, পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভার কাছাকাছি এলাকা। অর্থাৎ ন্যাটোর প্রান্তসীমাও এখন রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্রের নাগালে। এর আগে এমন আক্রমণে রাশিয়া সতর্ক থাকলেও এখন তাদের হাতে প্রচুর মজুদ রয়েছে। জেনারেল দাবি করেন, এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো শুধু দীর্ঘ পাল্লার নয়, বরং লক্ষ্যবস্তুতে অসাধারণ নির্ভুল। প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই অচল হয়ে পড়তে পারে, আর যুদ্ধের চরিত্র বদলে যেতে পারে আমূল। বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক দৌড়। কে আগে রাশিয়ার প্রযুক্তিগত অগ্রগতির সত্যতা যাচাই করতে পারে। ইতোমধ্যে ন্যাটো সদস্যরা সীমান্ত নজরদারি বাড়িয়েছে, বিমান প্রতিরক্ষা জোরদার করছে,
কিন্তু মস্কো থেকে স্পষ্ট বার্তা, রাশিয়া পিছু হটবে না। রাশিয়ার এই নতুন অস্ত্রযুগ একদিকে দেশটির জন্য জাতীয় গৌরবের প্রতীক, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার সূচনা। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের ধোঁয়ার আড়ালে জন্ম নিচ্ছে নতুন কৌশল, নতুন ভীতি আর হয়তো নতুন এক ভারসাম্যহীন বিশ্ব ব্যবস্থা। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে পুরো ইউক্রেন। অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত অসংখ্য। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইউক্রেন বলছে রাশিয়া এখন বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্য বানাচ্ছে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই প্রায় 50টি ক্ষেপণাস্ত্র এবং 500টির বেশি ড্রোন ছোড়া হয়েছে। রাশিয়া শাহেদ, কিনঝাল সহ নানা ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলে তিনি উল্লেখ করেন। লভিভ, ইভানো ফ্র্যাঙ্কিভস, জাপোরিজিয়া, চেরনিহিভ, সুমি, খার্কিভ, খেরসন, ওডেসা ও কিরোভোরাদ এইসব অঞ্চলে হামলা হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, শহর জুড়ে বিদ্যুৎ নেই, গণপরিবহন বন্ধ হয়ে গেছে। ধোঁয়া ও আগুনের কারণে তিনি বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। লভিভ শহরের বাইরে লাপাইভকা গ্রামের এক বাসিন্দা জানান, সব জানালা দরজা উড়ে গেছে, ভেতরের সবকিছু ধ্বংস, এখন কিছু বলতেও ইচ্ছা করে না, ছাদ নেই, দরজা নেই, কিছুই নেই। স্থানীয় একজন কর্মকর্তা জানান, ওই এলাকায় অন্তত 10টি বাড়ি সম্পূর্ণরূপে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। আরও বহু বাড়ির দরজা জানালা ভেঙে গেছে, ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, সবকিছু নতুন করে গড়তে হবে। পোল্যান্ড সীমান্ত ঘেঁষা লভিভ এতদিন রুশ হামলা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ছিল, কিন্তু লভিভ অঞ্চলের গভর্নর বলেন, যুদ্ধ শুরুর পর এটিই ছিল সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। রাশিয়া ঘরবাড়ি, স্কুল ও বিদ্যুৎ কেন্দ্রেই হামলা করছে, এটাই তাদের কৌশল। ইউক্রেনের সংসদ সদস্য কিরা রুদিক বলেন, প্রতিটি বিস্ফোরণ প্রতিরোধ করা যেত যদি রাশিয়াকে সময় মতো থামানো হতো। শনিবার সুমি অঞ্চলে যাত্রীবাহী ট্রেনে রুশ হামলায় 30 জন নিহত হন। প্রেসিডেন্ট জেলেনস্কি একে অসভ্যতার নজির বলেছেন। পোল্যান্ড জানায়, তারা ও তাদের ন্যাটো মিত্ররা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রস্তুতি নিয়েছে, কারণ রুশ ড্রোন ইতোমধ্যেই পোল্যান্ড সহ নরওয়ে, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও ডেনমার্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। বেলজিয়ামের একটি সামরিক ঘাঁটির ওপর 15টি ড্রোন উড়েছে। যদিও মস্কোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পেলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এগুলো রাশিয়ার হাইব্রিড হামলার অংশ। ডেনমার্কের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ড্যানিশ জাহাজগুলোকে রুশ নৌবাহিনী অনুসরণ করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। তারা অস্ত্রও ত্যাগ করেছিল। সরাসরি হামলা চালানো না হলেও এ ধরনের আগ্রাসী আচরণকে নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের কড়া অবস্থানের জবাবে রাশিয়া এখন নানা কৌশলে প্রতিশোধ নিচ্ছে। ড্রোন, জিপিএস জ্যামিং, এমনকি নজরদারি বেলুন পর্যন্ত ব্যবহার করছে। মস্কোর ধারণা, আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ আছে, কিন্তু ইউরোপ এখন সরাসরি তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে। আমেরিকাকে হটিয়ে নাটকীয়ভাবে ক্ষমতা দখল করেছিল তালেবান। এরপর দীর্ঘ সময় কেটে গেছে। কাবুল থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন শীত ঘুমে ঢুকে পড়েছিল। আফগানিস্তানের উপর থেকে সরে গিয়েছিল মার্কিন ছায়া, কিন্তু শূন্যস্থান কখনোই খালি থাকে না। সেই জায়গা এখন দখল করে নিচ্ছে আরেক বিশ্ব শক্তি চীন। আজকের দিনে আফগানিস্তান মানেই আর আমেরিকা নয়, বরং চীনের উপস্থিতি দৃশ্যমান। এই পালাবদল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেছেন, বাগরাম এয়ারবেস থেকে মাত্র ঘণ্টাখানেক দূরত্বে রয়েছে চীনের পরমাণু স্থাপনা। অর্থাৎ শত্রু চীনকে রুখতে আবারও আফগান মাটিতে সৈন্য ফেরানোর চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র অনেক দেরি করে ফেলেছে। আফগানিস্তান এখন চীনের হাতে কার্যত সঁপে দেওয়া হয়েছে।
চীনের শক্ত পরিকল্পনা এখন প্রকাশ্য। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবার বেইজিং হাত বাড়িয়ে দিয়েছে তালেবান সরকারের দিকে। এর মধ্য দিয়েই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে। বহু দেশ যেখানে এখনো তালেবানকে স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত, সেখানে চীনের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিচ্ছে। কাবুলে চীনা দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে ঝাওকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন। তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। অন্যদিকে বেইজিংয়ে আফগান দূতাবাসের রাষ্ট্রদূত বিল্লাল করিমিকেও স্বীকৃতি দিয়েছে চীন। এর মানে দুই দেশের সম্পর্ক এখন আর গোপন নয়, আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে কূটনৈতিক অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, গত আড়াই দশকে বিশ্ব রাজনীতির পাশাপাশি আমূল বদলে গিয়েছে চীনের অবস্থানও। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর দ্রুতই সেই সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বেইজিং। চীন বুঝতে পেরেছে আফগানিস্তান শুধু কৌশলগত দিক থেকে নয়, বরং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশাল খনিজ সম্পদের ভান্ডার সেখানে লুকিয়ে আছে, আর এই লাভের সমীকরণই আফগানিস্তানকে ঘিরে চীনের নীরব কূটনীতি সক্রিয় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন সেই বাগরাম ঘাঁটির দিকে। একসময় যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি আফগানিস্তানে ছিল কৌশলগত প্রাণকেন্দ্র। এটি যেমন চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অপরিহার্য, তেমনি কাবুলের ওপর প্রভাব বিস্তার এবং আফগানিস্তানের খনিজ সম্পদে প্রবেশের দরজাও খুলে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বাগরামে ফিরে যাওয়ার চিন্তা আসলে ট্রাম্প প্রশাসনের লস্ট গ্রাউন্ড পুনরুদ্ধারের শেষ চেষ্টা। 2021 সালের পর থেকে আফগানিস্তানে কোনো সক্রিয় ভূমিকা রাখেনি যুক্তরাষ্ট্র। বিপরীতে চীন ধীরে ধীরে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। এই নীরব প্রচেষ্টা আজ বেইজিংকে আফগানিস্তানে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন বিব্রতকর পরিস্থিতি, যেখানে আগের মতো প্রভাব খাটানোর পথ আর খোলা নেই। আফগানিস্তানের মাটিতে চীনের সরাসরি প্রবেশ এ অঞ্চলের ভূরাজনীতিতে বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকা দীর্ঘদিন ধরে যে দখল ধরে রেখেছিল তা এখন হাতছাড়া হয়েছে। এশিয়ার রাজনীতিতে তালেবানকে পাশে পেয়ে বেইজিং একদিকে যেমন কৌশলগত নিরাপত্তা পাবে, অন্যদিকে বিশাল সম্পদ ভান্ডারের ওপরও নিয়ন্ত্রণ কায়েম করবে। আর এই বাস্তবতাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান আজ এক নতুন বিশ্ব বাস্তবতার প্রতীক। যুক্তরাষ্ট্রের দীর্ঘযুদ্ধ, বিপুল অর্থ খরচ, হাজার হাজার প্রাণহানির পরও শেষ পর্যন্ত ফলভোগ করছে চীন। আর ওয়াশিংটন এখন অধিকার রক্ষার চেয়ে অধিকার হারানোর বাস্তবতায় দাঁড়িয়ে গেছে।